ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত সরল রেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত স্থানাঙ্ক জ্যামিতির এই চ্যাপ্টারটা আমরা ম্যাথ সলভ করব। ফার্স্টে একটু থিওরি পোর্শন ডিসকাস করব, কনসেপ্ট ডিসকাস করব, তারপর এই কোর্সে দেখি 9-10 এর ম্যাথ প্রথম থেকেই সলভ করব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাদের যে গণিত প্রকাশ বইটা রয়েছে ওই বইটা তোমরা পাশে খুলে রেখো, কারণ আমি কোশ্চেন বারবার বোর্ডে ঢুকবো না। ওকে, তো স্থানাঙ্ক জ্যামিতি সরল রেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। তো স্থানাঙ্ক জ্যামিতি সম্বন্ধে তোমরা আগে জেনেছো। স্থানাঙ্ক জ্যামিতি, এখানে আমরা ওই স্থানাঙ্ক জ্যামিতির কোন রেখা অংশকে অন্তর্বিভক্ত করলে তার স্থানাঙ্ক কি হবে, বহির্বিভক্ত করলে তার স্থানাঙ্ক কি হবে, তাই বার করব। স্থানাঙ্ক জ্যামিতির যে কোনো দুটো পয়েন্ট, সাপোজ ধরো এরকম একটা সরল রেখা রয়েছে যার এ পয়েন্ট ও বি পয়েন্ট। এ পয়েন্টের স্থানাঙ্ক x1 y1, এর স্থানাঙ্ক x2 y2। ওকে, তো এ আর বি কে সাপোজ সি বিন্দু অন্তর্বিভক্ত করেছে কিভাবে না m:n রেশিওতে। সাপোজ এ আর বি, এই যে x1, y1 আর x2, y2 এই দুটো বিন্দুকে সি অন্তর্বিভক্ত করেছে, কারণ বিভক্তটা মাঝখানে ভেতরে হয়েছে। তো অন্তর্বিভক্ত করেছে কোন অনুপাতে না m:n অনুপাতে। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এর জন্য আমাদের ফর্মুলা রয়েছে সি বিন্দুর স্থানাঙ্ক। সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? আচ্ছা, এটা তোমরা জানো, স্থানাঙ্ক কোন বিন্দুর যে স্থানাঙ্কের ফার্স্ট যে পার্টটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এটা এক্স অ্যাক্সিস বরাবর, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর। তো সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না m(x2 + n(x1) বাই m+1। এদিকের m এর সঙ্গে এদিকের m পার্ট, এদিকের n এর পার্ট, এদিকের m এর পার্ট x2 এর সঙ্গে রিলেট হবে আর পরে y2 এর সঙ্গে রিলেট হবে, মানে বেসিক্যালি m এদিকের সঙ্গে রিলেট হবে, n এদিকের সঙ্গে রিলেট হবে। এটা যদি মাথায় রাখো তাহলেই হবে। এবার যেহেতু ফার্স্টে x এর কোঅর্ডিনেটটা লিখছি, x এর স্থানাঙ্ক লিখছি, তারপর y স্থানাঙ্ক লিখছি, তো x এর স্থানাঙ্কে শুধুমাত্র x এর কোঅর্ডিনেট গুলো যোগ গুণ যা করব তাই থাকবে, এখানে y ইনভলভ হবে না। তাই কি না m(x2) n + n(x1) বাই m+1 m+n বাই m+n। একই রকম ভাবে এটা কি হবে না my2 + ny1 বাই m+n। এটাই হয়ে গেল কি না সি বিন্দুর স্থানাঙ্ক যখন অন্তর্বিভক্ত করছে m:n রেশিওতে। এটা একটা থাকলো। এবার আরেকটা হয় ফর্মুলা বহির্বিভক্ত। তো বহির্বিভক্ত হওয়ার আগে আরেকটা জিনিস এখানে বলে দেয় যে যদি মধ্যবিন্দু হতো, সিটা এ আর বির মধ্যবিন্দু হতো, তাহলে কি হতো না সি যদি এই ফর্মুলা থেকেও রিডিউস করা যায়, সি যদি মধ্যবিন্দু হতো তাহলে m:n এ m আর n এর ভ্যালু কত হতো, 1 হতো। তার মানে 1:1 রেশিওতে ডিভাইড করতো, তাহলে m এর ভ্যালু 1 হতো, n এর ভ্যালু 1 হতো, এখানেও m এর ভ্যালু 1 হতো, n এর ভ্যালু 1 হতো। তার মানে সি যদি মধ্যবিন্দু হতো তাহলে সি এর কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক কি হতো, m এর ভ্যালু 1 মানে শুধু x2 থাকবে, প্লাস x1 নিচে 1 + 1 2, একই রকম ভাবে y2 + y1 বাই 2। তার মানে মধ্যবিন্দু হলে বেসিক্যালি স্থানাঙ্কগুলো যোগ হচ্ছে আর 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তো একেও আমরা ফর্মুলা হিসেবে মাথায় রাখবো। আর 3 নাম্বার কি হচ্ছে না যদি বহির্বিভক্ত হতো, সাপোজ সি বিন্দুটা এখানে নয়, এইটা যদি সি বিন্দু হতো তাহলে এটা কি হতো, বহির্বিভক্ত হতো m:n রেশিওতে। মানে একটা পার্ট হচ্ছে এসি আর একটা পার্ট হচ্ছে সিবি। ওকে, m:n রেশিওতে যদি বহির্বিভক্ত হতো তখন সি বিন্দুর স্থানাঙ্ক কত হতো
না সি বিন্দুর স্থানাঙ্ক হতো ওই এটারই এই ফর্মুলাটাই থাকবে, শুধু এই প্লাসের জায়গায় শুধু মাইনাস করে দাও। তার মানে কি হবে, এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, শুধু প্লাসের জায়গায় মাইনাস হবে। কিন্তু এক্ষেত্রে যেমন তুমি কেউ যদি এন এক্স ওয়ান আগে লেখে এম এক্স টু পরে লেখে তাতে কোনো পার্থক্য হচ্ছিল না, কিন্তু এক্ষেত্রে মাথায় রেখো যদি এখানে এম দিয়ে শুরু করো তাহলে এখানেও কিন্তু নিচে এম মাইনাস এন করতে হবে। যদি ফার্স্টে এন এক্স ওয়ান লেখো মাইনাস এম এক্স টু লিখো তাহলে কিন্তু এখানে এন মাইনাস এম করতে হবে, এটা শুধু খেয়াল রেখো। ওকে, কারণ তাহলেই মাইনাসটা ব্যালেন্স হবে। তো এই তিনটে ফর্মুলা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের কোষে দেখি 19 এর ম্যাথ আর আটকাবে না, কারণ কোষে দেখি 19 এর ম্যাথ এই তিনটে ফর্মুলার উপর বেস করেই হয়েছে। আর স্থানাঙ্ক জ্যামিতির কিছু কিছু কনসেপ্ট রয়েছে যেগুলো আমরা ম্যাথ করতে গিয়ে আলোচনা করবো কি কনসেপ্টগুলো লাগছে কাজে। ওকে, একদম কোষে দেখি 19 শুরু করছি এরপর। সবাই বইটা খোলা রাখবে পাশে। কোষে দেখি 19 একের দাগে তিনটে কোশ্চেন রয়েছে। তো কি বলেছে, নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলির যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করো। ও একটাই কোশ্চেন রয়েছে, সরি একের না, এক না এদিকে আরো রয়েছে। হ্যাঁ, একের দাগে চারটে কোশ্চেন রয়েছে, তার মধ্যে একেরটা করছি। আচ্ছা, দুটো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে আর কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা দেওয়া আছে। হ্যাঁ, অন্তঃস্থ না বহিস্থ বলা আছে। এবার ওই বিন্দুটার অন্তঃস্থ বিন্দুটা কিংবা বহিস্থ বিন্দুটার স্থানাঙ্ক বার করতে হবে। বেসিক্যালি ডিরেক্ট আমরা যে ফর্মুলা শিখলাম ওই ফর্মুলা অ্যাপ্লাই করব। যেমন ফার্স্টে কি রয়েছে না, বিন্দু দুটোর স্থানাঙ্ক হচ্ছে 6, -14 এবং কি রয়েছে -8, -10 -8, 10 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা কত অনুপাতে, 3:4 অনুপাতে অন্তঃস্থভাবে বিভক্ত হয়েছে। অন্তঃস্থভাবে বিভক্ত হয়েছে, তো তার স্থানাঙ্ক কি হবে, অতএব তার স্থানাঙ্ক ইকুয়াল টু, এবার দেখো দুটো পয়েন্ট 3:4, মানে এম এর ভ্যালু এখানে 3, এন এর ভ্যালু 4, তাহলে কি হবে না m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n, কমা m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n। এবার এটা ক্যালকুলেশন করলে যা হয় কি হবে, 24
প্লাস 6 4 24 7 কমা 30 মাইনাস 56 এটা তো 0 হয়ে যাচ্ছে, 0 বাই সামথিং 0, আর এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 26/7। তো এটাই হবে এর স্থানাঙ্ক, 3:4 রেশিও ডিভাইড করেছে। দুইয়ের ম্যাথটাও সেম, জাস্ট দুটো পয়েন্ট দেওয়া আছে, রেশিও 2:3 অনুপাতে অন্তঃস্থলে বিভক্ত হয়েছে, ফর্মুলা অ্যাপ্লাই করবে, ক্যালকুলেশন করবে, একদম একই, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়েছে, লেখাটাকে সব সেম থাকবে। তিনেরটা করছি, হ্যাঁ বহিস্থভাবে বিভক্ত করেছে, বহিস্থভাবে বিভক্তের একটা ম্যাথ করে দিচ্ছি। কি বলেছে, -1,2 এবং 4,-5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা -1 2 4 -5 সংযোগ সরল রেখা 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে, অতএব তার স্থানাঙ্ক ইকুয়াল টু, বহিস্থ হবে মানে অন্তস্থ হবে, যে ফর্মুলাটা ছিল তার সব মাঝখানে মাইনাস হয়ে যাবে, m ইন্টু x2 মাইনাস, যেহেতু বহিস্থ, n ইন্টু x1 বাই, m মানে হচ্ছে 3 এখানে, বাই m মাইনাস n, আবার m ইন্টু x2 মাইনাস n ইন্টু x1 বাই m মাইনাস n। এটা ক্যালকুলেশন করো, 3 4 12 মাইনাস হচ্ছে প্লাস, মানে হচ্ছে 12 + 2/1 -15 -4/1, মানে বেসিক্যালি কি দাঁড়াচ্ছে 14, -19। এটাই হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক। ওকে, একই রকম ভাবে 1 এর 4, পুরো একই রকম ভাবে, তাই আর করছি না। এর বলছে নিচের 2 এর দিকে চলে আসছি, 2 এ দেখি বলছে নিচের প্রত্যেক বিন্দুগুলির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক আরো ইজিলি বেরোবে, সেখানে জাস্ট স্থানাঙ্কগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। দুইয়ের 1 করছি, দুটো পয়েন্ট বলেছে কি না 5,4 এবং 3,4, 5,4 এবং 3,4
5,4 এবং 3,4 বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু কি হবে, যোগ হয়ে যাবে তো x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 8/2 8/2 মানে 4,4। একই রকম ভাবে 2 এর 2 করো। এবার 3-এর দাগে ম্যাথ আসছি, কি বলছে 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক রেখা অংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। এখানে মাঝখানের বিন্দুটারও স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, বলেছে কি অনুপাতে বিভক্ত করেছে বলো। মানে আমরা ধরে নিব যে m/n অনুপাতে বিভক্ত করেছে, দিয়ে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করব, দিয়ে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা যে স্থানাঙ্কটা দিয়েছে 1,3 তার সঙ্গে ইকুয়াল করে দেব। ধরি 4,6 ও 3,5 4,6 ও 3,5 বিন্দুদ্বয়কে m/n অনুপাতে বিভক্ত করেছে। অতএব অন্তঃস্থ বিন্দুটির স্থানাঙ্ক ইকুয়াল টু কি হবে, m/x2 প্লাস n/x1 বাই m প্লাস n, কমা m/y2 প্লাস n/y1 বাই m প্লাস n ইকুয়াল টু 3m প্লাস 4n বাই m প্লাস n, কমা 5m প্লাস 6n বাই m প্লাস n। শর্তানুসারে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি দেওয়া আছে, 1,3। এই পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে 1,3, তার মানে এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 3, তাহলে এটা ইকুয়াল টু 1, এটা ইকুয়াল টু 3, কোনো একটা নি, এটাই নিচ্ছি 1। তো শর্তানুসারে শর্তানুসারে 3m প্লাস 4n বাই m প্লাস n কি ছিল 1,3, তার মানে এর ভ্যালু কত হবে 1। অতএব রেশিও বার করতে হবে, তো কোনো একটা ইকুয়েশন নিলে হবে, এটা নিলেও হতো, কোনো একটা নিলেই হবে। 3m প্লাস 4n ইকুয়াল টু m প্লাস n। তার মানে 2m, এটা দিকে গেল 2m, এটা দিকে গেলে মাইনাস 3n, তার মানে m বাই n ইকুয়াল টু মাইনাস 3/2।
এখানে একটা ভালো জিনিস লুকিয়ে রয়েছে। অনুপাত সবসময় কি হয় আমরা জানি, কি অনুপাত সবসময় ধনাত্মক হয়। অনুপাত সবসময় ধনাত্মক হয়, কিন্তু এখানে ঋণাত্মক এসছে। তার মানে কি, আমি ধরে নিয়েছিলাম কি অন্তস্থভাবে বিভক্ত করেছে, অন্তর্বিভক্ত করেছে। যদি দুটোই পজিটিভ ভ্যালু আসতো তাহলে অন্তর্বিভক্ত করতো, কিন্তু আমরা অন্তর্বিভক্ত ধরে ক্যালকুলেশন করতে যেহেতু একটা নেগেটিভ চলে এসছে, তার মানে অ্যাকচুয়ালি এটা বহিস্থভাবে বিভক্ত করেছে। তার মানে অতএব 3:2 অনুপাতে, অন্তস্থ ধরেছিলাম অন্তস্থ হবে না কারণ মাইনাস চলে এসছে, তাই আমরা কি লিখবো, অতএব 3:2 অনুপাতে বহিস্থ ভাবে বিভক্ত হয়েছে। এটা কিন্তু মাথায় রেখো। হ্যাঁ, যখন যদি নেগেটিভ চলে আসে, আমরা অন্তস্থ ধরে করছি হচ্ছে নেগেটিভ চলে এসছে, তার মানে ওটা বহিস্থ হয়ে বিভক্ত হয়েছে। কিংবা যদি বহিস্থ ধরে করছি কিন্তু নেগেটিভ চলে এসছে, তার মানে ওটা অন্তস্থ হয়ে বিভক্ত হয়েছে। কিন্তু অনুপাত হবে 3:2, নেগেটিভ আসবে না অনুপাতে এখানে। তো এটা মাথায় রেখো। তো 3:2 অনুপাতে বহিস্থ হয়ে বিভক্ত হয়েছে। ভালো ম্যাথ ছিল। 4 ম্যাথ, এটা একটু কনসেপ্ট রয়েছে দেখো। কি বলছে না, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তো ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে, তার মানে আমাদের এখানে একটা কন্ডিশন লুকিয়ে রয়েছে। তো ওয়াই অক্ষ দ্বারা বিভক্ত হয়েছে মানে যে বিন্দুটার কথা বলছি ওই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত। তো ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কন্ডিশন কি হয়, এক্স স্থানাঙ্কটা 0 হতে হয়। তো ওহো কি দিলাম, ওয়াই ড্যাশ এক্স এক্স। তো ওয়াই সাধারণত আমরা এটাকে এক্স ওয়াই অ্যাক্সিস ধরি, এটাকে এক্স অ্যাক্সিস ধরি। উল্টে লিখলে যে ভুল তা নয়। তো ওয়াই অ্যাক্সিসের উপর কোনো বিন্দু ওয়াই অ্যাক্সিসের উপর আসছে। আচ্ছা, তার আগে একটু এক্সপ্লেন করে নিই, তোমরা জানো তবু। কোনো বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা বার করি, কোনো বিন্দু, হ্যাঁ, 2D তে, হ্যাঁ, 2 ডাইমেনশনাল স্কেসে যখন আমরা কোনো বিন্দুর স্থানাঙ্ক বার করি, তখন দুটো ডিরেকশনাল লাইন থাকে, এক হচ্ছে এক্স অ্যাক্সিস, এক হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আমরা সাপোজ এই বিন্দুটার স্থানাঙ্ক যদি বার করতাম, তখন আমরা কিভাবে বার করতাম না, ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর এই পর্যন্ত আসতাম, তারপর ওয়াই অক্ষ বরাবর সোজা এখানে উঠেই পৌঁছতাম। তো এই ডিস্টেন্সটা যদি 2 হয় আর এই ডিস্টেন্সটা যদি 3 হয়, তখন এর স্থানাঙ্ক হতো 2,3। তার মানে এক্স এর স্থানাঙ্ক বলতে এক্স অ্যাক্সিস বরাবর কতটা যাচ্ছি, ওয়াই স্থানাঙ্ক বলতে ওয়াই অ্যাক্সিস বরাবর, অক্ষ বরাবর কতটা যাচ্ছি। তো কোনো বিন্দু ওয়াই অ্যাক্সিসের উপর অবস্থিত, এই বিন্দুটা, তার মানে কি এক্স অ্যাক্সিস থেকে আমরা যাইনি, এক্স অ্যাক্সিস বরাবর একদম কোনো মুভ করিনি, শুধু এই অরিজিন ও থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করেছি। সাপোজ এটা এই ডিস্টেন্স যদি 3 হয়, তাহলে স্থানাঙ্ক তাহলে কত হবে না, যেহেতু এক্স অ্যাক্সিস বরাবর কোথাও যাইনি, এক পাও যাইনি, তার মানে কতটা গেছি, একদম যাইনি, মানে গেছি কতটা, 0 স্টেপ গেছি, 0 ইউনিট গেছি। তার মানে ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর 0 গেছি আর ওয়াই অ্যাক্সিস বরাবর 3 গেছি, তাই এই বিন্দুর স্থানাঙ্ক 0,3। তার মানে কি না, ওয়াই অ্যাক্সিস বরাবর যে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক 0 আর এক্স অ্যাক্সিস বরাবর
এক্স অ্যাক্সিস বরাবর যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0। কারণ এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসের উপর যদি কোনো বিন্দু থাকে তার মানে কি ওয়াই অক্ষ বরাবর আমরা মুভই করিনি, কোথাও যাইনি, এক পাও যাইনি, এগোইনিও পিছোইনিও, তার মানে কি ওয়াই স্থানাঙ্ক 0। তো এটুকু মাথায়, এটা সবসময় মাথায় রেখো যে এক্স অ্যাক্সিস এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর এক্স স্থানাঙ্ক 0। এই কনসেপ্টটা থাকলে এই ম্যাথটা হয়ে যাবে। দেখো কি বলেছে না 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখা ধরি, এটা ধরি, সংযোজক সরল রেখা ওয়াই অক্ষ দ্বারা m/n অনুপাতে বিভক্ত হয়েছে। অতএব ওই ওয়াই অক্ষের উপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক হবে কত না এম, ওই তো অন্তর্বিভক্তের যে ফর্মুলা কি হবে না -9m প্লাস 7n বাই m প্লাস n, আবার 6m প্লাস 3n বাই m প্লাস n। আমরা জানি ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর x স্থানাঙ্ক, এই যে এখন আগে বোঝালাম x স্থানাঙ্ক 0 হয়, x স্থানাঙ্ক 0 হয়। অতএব এটা ইকুয়াল টু কি হবে 0 হবে, তার মানে -9m প্লাস 7n বাই m প্লাস n ইকুয়াল টু 0, और এটা মাল্টিপ্লাই করলে 0 মানে হচ্ছে -9m প্লাস 7n ইকুয়াল টু 0, और 9m ইকুয়াল টু 7n। অতএব m বাই n ইকুয়াল টু 7/9। অতএব m/n ইকুয়াল টু 7:9। তার মানে 7:9 অনুপাতে বিভক্ত করবে। ওকে, তাহলে দেখো ভালো ম্যাথ। তো এই ভিডিওটা এইখানে শেষ করছি। এর নেক্সট পরের ভিডিওতে এর পরের ম্যাথগুলো আমরা সলভ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, শেয়ার করে নিও আর লাইক করে নিও। থ্যাংক ইউ।